ফেনীতে কলেজ ছাত্র মাসুম হত্যা মামলায় 221 জনের বিরুদ্ধে চার্জশিট। সরাসরি নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও নিজাম হাজারীর নাম। ঘোষণাপত্র জাতীয় সনদের দাবিতে শাহবাগ অবরোধ। জুলাই যোদ্ধাদের। সারা দেশে বিএনপির মার্চ ফর জাস্টিস কর্মসূচি। আজই দ্বিতীয় পর্যায়ে আলোচনা শেষ করতে চায় ঐক্যমত্য কমিশন। জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। পঞ্চগড়ে আবারও 17 জনকে পুশিন। নওগাঁ সীমান্ত দিয়ে 10 জনকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ। বাড়াচ্ছে উদ্বেগ। এবং সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। দমকা ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নার্সি। এবারে থাকছে বিস্তারিত। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সহ 221 আসামিকে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ফেনী সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাভেদ আক্তারের আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার হাবিবুর রহমান। বলেন, এই মামলায় মোট 221 জনকে অভিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে 51 জনকে। পুলিশ সুপার আরও বলেন, গেল বছরের 4 আগস্ট মহিপালে শিক্ষার্থী মাসুম হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও নিজাম হাজারীকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। 2024 সালের 4 আগস্ট ফেনীর মহিপালে যে নারীকে হত্যাকাণ্ড হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে ফেনী জেলাতে টোটাল 22টি মামলা রেকর্ড হয়। তার মধ্যে 7টি হত্যা মামলা এবং 15টি আহত মামলা। তদন্ত সাপেক্ষে এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নাম সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের সাহেব সহ এখানে ফেনী জেলার আছে নিজাম হাজারী, সাবেক সংসদ সদস্য, এবং মাসুদ খান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সহ অন্যান্য এখানে যারা এই ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের নামে আমরা আজকে পুলিশ রিপোর্ট দাখিল করছি। এখানে দর্শক, দেশের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফ করছেন আইন উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার এটার বিষয় প্লিজ, আমার জুলাই ঘোষণাপত্র এগুলোতে মানে না, আমি এগুলো নিয়ে কথা বলবো না, এটা নিয়ে কথা বলেন, আমি এগুলো নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ বলেন। আপনাদের সময় বেশি, কারণ নির্বাচন তো সময় মতো যেটা হচ্ছে সে সময় হবে কিনা তার আগে স্যার আপনাদের যে ম্যান্ডেট গণহত্যার বিচার এবং সংস্কার, এই 1 বছরের সংস্কারের জায়গাটা কোন জায়গায় আসলে দৃশ্যমান করতে স্যার? আচ্ছা, দৃশ্যমান বোধহয় আপনাদের খুব প্রিয় শব্দ পরিণত হয়েছে না? এই যে আপনাকে এতগুলা সংস্কার বললাম, এগুলি দৃশ্যমান লাগছে না? এটা কি রাষ্ট্রীয়ভাবে না? একটা বিচার বিভাগ স্বাধীন করার জন্য এতগুলা আইন করা হচ্ছে, একটা বিচারকে দ্রুত হয়রানি মুক্ত করার জন্য এতগুলা সিআরপিসি সিপিসি সংস্কার করা হচ্ছে। এগুলি কিচ্ছু না, খালি আপনার কি মানে উচ্চকক্ষ নিম্নকক্ষই সব। উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলি তো করেই এইসব কাজ করার জন্য। আপনাদের কাছে মানে আমি সরি, আপনাদের কাছে মনে হচ্ছে যে এগুলি হয়তো খুব গুরুত্বপূর্ণ সংস্কার না, এগুলি অনেক গুরুত্বপূর্ণ সংস্কার। এরকম আমারটা আমার মন্ত্রণালয় বললাম, অন্য অনেক মন্ত্রণালয়ের কাজ হচ্ছে, ওনারাও আপনাদের ধীরে ধীরে বলবেন। আচ্ছা, গণহত্যার বিচারে কি সময়সীমা বলা যায়? নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। ঠিক আছে দর্শক, দেশের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফ করছিলেন আইন উপদেষ্টা। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। রাজুকের প্লট দুর্নীতির 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 27 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং 11 ও 13 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন বিচারক। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন দুদকের আইনজীবীরা। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন অভিযুক্তরা। ইউসুফ ভুইয়ার প্রতিবেদন, জানাচ্ছেন নাইম আফসান। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূত 60 কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন। এই অভিযোগে গেল 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে 10 মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি।
মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদের পরিবারের সদস্যদের ৬ জুলাই আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও চার্জ গঠনের আদেশ দেন বিচারক। এর মধ্য দিয়ে শুরু হয় বিচার প্রক্রিয়া। ৩ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো এবং আমরা আগামী ৮ তারিখ বাদীর সাক্ষী নেব। বাদীর সাক্ষী নেওয়ার পর অন্যান্য সাক্ষী নিয়ে দ্রুতই আমরা এই মামলাটা রায় ইনশাল্লাহ আমরা গ্রহণ করবো, দ্রুত করবো। এ মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হবে বলে জানান দুদকের কৌশলী। কিন্তু যেহেতু এইখানে সর্বোচ্চ যাবজ্জীবন আর তার নিচে ৭ বছর, ১০ বছর, ৩ বছর, ৪ বছর আছে, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মামলায় ১১ই আগস্ট এবং শেখ রেহানা পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলায় ১৩ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদালত। রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। টোটাল আসামির সংখ্যা হচ্ছে মোট ২৭ জন। এই ২৭ জনকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো অর্থাৎ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ তারিখে ৫ নম্বর কোর্টে, বিশেষ জজ আদালত ৫-এ এবং ১৩ তারিখে বিশেষ জজ আদালত ৪-এ, এই ৩টে মামলা এই ৪-এ এবং ৩টে মামলা ৫ নম্বর কোর্টে ২টা তারিখে বাদীদের সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়েছে। এ মামলায় মৃত্যুদণ্ডের বিধান না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাচ্ছেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবীও ছিলেন না। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনের প্রায় ১ বছর পরও দাবি বাস্তবায়ন না হওয়ায় ফের রাজপথে নেমেছেন জুলাই যোদ্ধারা। দাবি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা। এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি শহীদ পরিবার ও আহতদের। তন্দ্রা তারুণ্যের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাইম আফসান। জুলাই আন্দোলনের প্রায় ১ বছর পেরিয়ে ফের রাজপথে জুলাই যোদ্ধারা। তবে এবারের দাবি কিছুটা ভিন্ন। দ্রুতই দিতে হবে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র। বৃহস্পতিবার সকাল থেকে লাল সবুজ পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শাহবাগ মোড়ে অবস্থান নেন শতাধিক জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা। আন্দোলনকারীরা বলেছেন, দীর্ঘদিন ধরে জুলাই ঘোষণাপত্র সহ সনদের দাবি করে আসলেও সরকার তা বাস্তবায়নের পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়েই রাজপথে নেমেছেন তারা। আমরা সরকারের কাছে দাবি করছি যত দ্রুত পারে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আমাদেরকে দেওয়ার। ভবিষ্যতে যে সকল রাজনৈতিক দল আসুক ওই স্বৈরাচারের মতো যেন ওরা হয়ে না আসতে পারে। জুলাই সনদ কেবল দাবি নয়, রাষ্ট্র সংস্কারে এটি তাদের অধিকার বলেও জানান তারা। যে পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা এই শাহবাগ থেকে যাব না। সরকার ২বার আমাদের দাবি দেওয়ার আশ্বাস দিয়ে আমাদের দাবি পূরণ করেনি। সেই সুবাদে আমরা আজকে এই ৩১ তারিখে মানববন্ধন করছি। আমাদের জুলাই সনদ দিতে হবে, আমাদের পরবর্তীতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনের স্মৃতিতে ৩১ জুলাই এক অবিস্মরণীয় দিন। মার্চ ফর জাস্টিস কর্মসূচি বাস্তবায়নে পুলিশি বাধা উপেক্ষা করে ছাত্রদের সাথে রাজপথে নামেন শিক্ষক, আইনজীবী সহ পেশাজীবীরা। স্বৈরাচারকে কটাক্ষ করে প্রিজন ভ্যান আটকে বিশ্ববাসীকে হতবাক করে জুলাইয়ের অগ্নিকন্যা। কোটার দাবি থেকে ছাত্র জনতা হত্যার বিচারে এক হয় পুরো দেশ। এতে আরও ঘনীভূত হয় শেখ হাসিনার পতন। জান্নাতুল মোহনার প্রতিবেদন। জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট ৩১শে জুলাই। ছাত্র জনতার হত্যার প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল করতে রাজপথে নামে শিক্ষক, আইনজীবী সহ পেশাজীবীরা। কি অপরাধ করছে তারা? কেন তাদের গ্রেফতার করবে বলেন? কি কারণে? এদিনই হাইকোর্টের সামনে থেকে আন্দোলনকারী শিক্ষার্থীর মুখ চেপে কণ্ঠরোধ করতে চেয়েছিল স্বৈরাচারের পুলিশ। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের। সেখানেই ঢাল হয়ে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ভাইকে ছাড়াতে প্রিজন ভ্যানের সামনে বুক পেতে দেয় জুলাইয়ের সেই অগ্নিকন্যা, যার সাহস দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের স্ফুলিঙ্গ। এক পর্যায়ে পেশাজীবীদের বাধার মুখে শিক্ষার্থীদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। কিন্তু পুলিশের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের প্রমাণ ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। দুর্বল হয় পুলিশের একচ্ছত্র ক্ষমতা।
পুলিশি বাধা উপেক্ষা করে 18 জুলাইয়ের পর প্রথম বড় জমায়েত হয় মার্চ ফর জাস্টিসে। যুক্ত হয় আন্দোলনের নতুন মাত্রা। কোটার দাবি থেকে মানুষ হত্যার বিচার পেতে এক হয় সারা দেশ। ভিত রচনা হয় শেখ হাসিনার পতনের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলাতেও হয়েছে মার্চ ফর জাস্টিস কর্মসূচি। বৃহস্পতিবার সকালে বিচারাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ব্রাহ্মণবাড়িয়ায় পালন হয় মার্চ ফর জাস্টিস কর্মসূচি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এই কর্মসূচি হয়। বক্তারা বলেন, ফ্যাসিস্ট বিদায় হলেও বিচারাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়নি। একই দিন মার্চ ফর জাস্টিস করেছে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। পরে সংক্ষিপ্ত সমাবেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। আমরা 17 বছর আমাদের উপর যে অন্যায় অত্যাচার হয়েছে, এই সবের প্রতিবাদ স্বরূপ আজকের এই পদযাত্রা, মানুষকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা এই বিচারের জন্য কত কেঁদেছি। এই দিনে এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের ছাত্র জনতাকে বিগত 15 বছর আপনারা জানেন তার এই বাকশাল কায়েমের জন্য নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। বাকশাল কায়েমের প্রতিষ্ঠার জন্য উনি বাংলাদেশকে হামলা মামলার দেশে পরিণত করেছিল। আমরা নিন্দা জানাই। ভারতে পলায়নকৃত শেখ হাসিনাকে এই দেশে এনে এই দ্রুত বিচার নিষ্পত্তি করার জন্য দাবি জানাচ্ছি। আজই দ্বিতীয় পর্যায়ের সংস্কার আলোচনা শেষ করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন, জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সেই সঙ্গে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। শেষ দিনের আলোচনায় সরকারি কর্ম কমিশনের নিয়োগ কমিটি নিয়ে মতামত তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা। মাহবুব তামিমের প্রতিবেদন। কাজ শেষ করুন, আপনাদের জন্য 5। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 23তম দিনের আলোচনা শুরু হয়। এদিন সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ বিধান সহ 7টি বিষয়ে আলোচনার কথা রয়েছে। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে যে সুপারিশ এসেছে তা থেকে সনদের টেক্সট চূড়ান্ত করা হবে। আমাদের দিক থেকে আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আজকে এই বিষয়গুলো নিষ্পত্তি করেই আমরা এই পর্বের সমাপ্তি টানব। আমরা আশা করি আজকে সন্ধ্যা রাত যখনই হোক আমরা নিঃসন্দেহে এই জায়গায় পৌঁছতে পারবো। আমি মনে করি যে খুব বেশি সময় লাগবে না। আজকের আলোচনা শুরুতে রাজনৈতিক দলগুলো সরকারি কর্ম কমিশনের নিয়োগ কমিটির বিষয়ে সংবিধানে অন্তর্ভুক্তি নিয়ে মত দেন। পিএসসি নিয়ে আমার যেটা জানার সেটা হচ্ছে, আমরা গত দিনেও এটা বলেছিলাম, কম্পোজিশন যেটা মানে যাচাই কমিটির, এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে কিনা। পিএসসি তো এমনিতেই আছে, আমরা বলছি বাছাই কমিটিটা সংবিধানে যুক্ত করার জন্য। ওকে, তাহলে আমরা একমত। এই চারটাতেই আমরা ডিসেন্ট দিয়েছিলাম, বলেছিলাম। এখন আমাদের জাতীয়তাবাদী সমমনা জোট এবং এনপিপির পক্ষ থেকে 4টে আমরা ডিসেন্ট দিচ্ছি। ভাইবার নাম্বার 50 করার বিষয়ে এইখান থেকে একটা আমাদের প্রস্তাব আপনারাও রাখতে পারেন কিনা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিএসসির আইনে জবাবদিহিতা, তদন্ত কমিটি ইত্যাদি বিষয়ে যুক্ত করা উচিত। এ সময় সংবিধানে নির্বাচন কমিশন ব্যতীত অন্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়োগ নিয়ে দ্বিমত জানান। আইনগুলো এমনভাবে সাজান যাতে করে কোনো সময় পরিবর্তনের প্রয়োজন হলে সমাজের চাহিদার ভিত্তিতে সেখানে পরিবর্তন করা যায়। বাট জবাবদিহিতা, পিউনিটিভ মেজার্স, তদন্ত, এই জিনিসগুলো পিএসসির আইনে নাই। এখন নিয়োগে অনিয়ম দূরীকরণে পিএসসিতে নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর 200 এর পরিবর্তে 50 করারও পরামর্শ দেন তিনি। ব্যথা নম্বর কমায় দেন, পারলে 50 নম্বরে আনেন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। পঞ্চগড় ও নওগাঁর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 27 জন বাংলাদেশি নাগরিককে পৌঁছিন করেছে বলে জানা গেছে। বিজিবি জানায়, বুধবার দিবাগত রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সুকানি বিওপির সীমান্ত এলাকা দিয়ে 7 জন পুরুষকে পৌঁছিন করে বিএসএফ। এরপর তারা ভজনপুরে অবস্থান করলে স্থানীয়দের সহায়তায় পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। আর পঞ্চগড় সদরের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে পুশিন করা 1 জন পুরুষ ও 9 জন নারী সহ 10 জনকে আটক করে নীলফামারী 56 বিজেপির সদস্যরা। আটকের পর তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে নওগাঁর ধামিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করার পর বিজেপির টহল দল নারী পুরুষ সহ 10 বাংলাদেশিকে আটক করেছে।
দেখছেন দেশ জনপদ সংবাদ। অন্তর্বর্তী সরকারের উচিত ছিল একটি নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, তবে সেটা এখনো করতে পারেনি বলে দুঃখ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না। তিনি আরো বলেন, সংস্কার জনগণের মধ্য থেকে আসুক, আর মৌলিক সংস্কারগুলো শেষ করে ঘোষিত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। সভার শুরুতে ফ্যাসিস্ট আমলে নির্যাতিত ও দেশবরেণ্য সাংবাদিকদের সম্মাননা দেয়া হয়। আপনি কোনো কিছু বললেই আপনি এনিমি, তো এর থেকে যদি উঠতে না পারেন তাহলে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসা আমি মনে করি এটা সম্ভব না। এই উপদেষ্টাদের দেশপ্রেম সততা নিয়ে প্রশ্ন তুলি না, কিন্তু অদক্ষতা, বিচক্ষণতার অভাব, অদূরদর্শিতা এবং কারো কারো ক্ষমতা আঁকড়ে থাকার লোভ আমাদেরকে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে নিক্ষিপ্ত করছে। আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্যরাও। গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন তারা। একটা মার জন্য এই রাস্তাটা যে কি কঠিন শুধু সেই বোঝে, কারণ আমার আল্লাহ দেওয়া সবচেয়ে প্রিয় দুইটা ধনকে নিয়ে আমি যুদ্ধ করতেছি। একটা তো আল্লাহ পছন্দ করে নিয়ে গেছে, আরেকটাকে নিয়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, যে কেউ ইচ্ছে হলেই সড়ক অবরোধ করছে, মব করছে। দয়া করে অর্জনকে কুক্ষিগত করে শেখ হাসিনার মতো পলায়নের রাস্তা তৈরি করেন না। এই অর্জন ভালো কিছু সকল মানুষের অর্জন। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছুড়ি করবে, এটাই স্বাভাবিক, তবে মাত্রা ছাড়ালে তিক্ততা বাড়বে। রাজনীতিবিদদেরকে বলা হয় যে রাজনীতিবিদরা সকল নষ্টের গোড়া, এটা প্রথম কথা বলা হয় এবং অভিযোগ করা হয় কিন্তু রাজনীতিবিদদেরকে সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবেই তার একটা রাষ্ট্র তো রাজনীতি দিয়েই চলে, সুতরাং যাই থাক, যে মতবাদের লোকেরই থাক, তাদেরকে সেই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনার বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতে হয় বা করে, যখন তারা আপনার জনগণের দ্বারা আপনার সমাদিত হন, এটাই কিন্তু স্বাভাবিক। এর আগে প্রেস ক্লাব চত্বরে বৃক্ষরোপণ এবং জুলাই অভ্যুত্থানের ফটো সাংবাদিকদের তোলা ছবির প্রদর্শনী উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। দর্শক, সিরাজগঞ্জে জুলাই আগস্ট শহীদদের স্মরণে সভা হচ্ছে বিএনপির। আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, সভায় উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? ন্যান্সি, আসলে জুলাই আন্দোলন যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যে শহীদরা আছেন, সেই বীর শহীদদের স্মরণে কিন্তু আজকে সিরাজগঞ্জ জেলা বিএনপি এই বিশাল জনসভার আয়োজন করেছে। আপনি দেখতে পাচ্ছেন আসলে জনসভাকে ঘিরে ইতিমধ্যেই জেলার যে বিভিন্ন নেতাকর্মীরা আছেন বিএনপি এবং তাদের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছে এবং হাজার হাজার যে নেতাকর্মীদের ইয়াতে কিন্তু আসলে এখানে জনসভাতে পরিণত হয়েছে। এবং এই জনসভাতে কিন্তু আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, এবং প্রধান বক্তা হিসেবে আছেন কিন্তু যে বিএনপির যে রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত আসলে আমিরুল ইসলাম খান আলিম। আমিরুল ইসলাম খান আলিম কিন্তু ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন জনসভাস্থলে এবং ইকবাল হাসান মাহমুদ টুকু কিন্তু কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বলে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো আসলে যে সিরাজগঞ্জ জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন, আমি কথা বলবো জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাসের সঙ্গে। আমরা একটু জানতে চাইবো আসলে যে আপনাদের আজকের এই জনসভা থেকে নেতাকর্মীদেরকে কি বার্তাটা আসলে আপনারা দিতে চাচ্ছেন আজকে? আমরা বাংলাদেশের মানুষকে একটা বার্তা দিতে চাচ্ছি। আজকের এই সমাবেশের মধ্যে আমাদের সিরাজগঞ্জের মা মাটি মানুষের নেতা, সিরাজগঞ্জকে যিনি তার মেধা দিয়ে, তার যোগ্যতা দিয়ে, তার অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলকে একটি সুসংগঠিত দলে পরিণত করেছেন, সেই আমাদের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু তার বক্তব্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জবাসীকে আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ, বাংলাদেশ কোন পথে চলবে সেই দিক নির্দেশনামূলক বক্তব্য দিবে। আমাদের এই জনসভা থেকে আজকে সিরাজগঞ্জের মানুষ যে ধারণাটি পাবে, আমরা মনে করি আগামী দিনের একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশে
একটি ধন্যবাদ। আসলে উনি যেমনটা বলছেন, আমরা আরেকটু কথা বলবো আসলে জেলা বিএনপির আরেকজন সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ভাইয়ের সঙ্গে। আপনি একটু জানাবেন আসলে মূলত আজকে জনসভা থেকে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে যাচ্ছেন? আপনারা সকলেই জানেন যে বিগত 1 বছর আগে এই দেশে ফ্যাসিস্ট খুনি লুটেরা একটি সরকার ছিল, সেই সরকারের পতন হয়েছে জুলাই আগস্টের এই মাসেই পতন হয়েছে, 5ই আগস্টে পতন হয়েছে। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান এই বাংলাদেশ সাম্য, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছে। আমাদের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই সেই বার্তা আজকে সিরাজগঞ্জের এই স্মরণ সভায় সকলের উদ্দেশ্যে বলবে আগামী বাংলাদেশ কেমন হবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আসলে যেমনটা বলছিলেন নেতারা যে আসলে তাদের যে মূল যে বার্তাগুলো আছে আজকের এই জনসভা থেকে, যেহেতু কেন্দ্রীয় নেতারা থাকবেন, তারা কিন্তু এই বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাগুলোদের উদ্দেশ্যে সেই মূল বার্তাগুলো দিবেন। এই ছিল আসলে সিরাজগঞ্জের শহীদদের স্মরণে জনসভা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ কুমার। আজ শেষ হচ্ছে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব দেওয়ার সময়। নিবন্ধিত সব দলের কাছে হিসাব চাইলেও আওয়ামী লীগের কাছে আয় ব্যয়ের হিসাব চায়নি ইসি জানায় এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল এখনো আয় ব্যয়ের হিসাব জমা দেয়নি। কোনো দল আবেদন করলে আয় ব্যয়ের হিসাব জমার সময় বাড়াতে পারে ইসি। রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। পরপর 3 বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলে নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল 51টি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে মামলার প্রথম দিনের আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষ বক্তব্য উপস্থাপন করে। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2 মামলার রায়ে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে বিচারিক আদালতে দেয়া সাজার রায় বাতিল করেন হাইকোর্ট। আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। জুলাই আসলেই মনে পড়ে ইন্টারনেট বন্ধের সেই দিনগুলোর কথা। ছাত্র জনতার আন্দোলনকে দমাতে সুপরিকল্পিতভাবে একটি জাতিকে কিভাবে অন্ধকারে রাখার চেষ্টা করা হয়েছিল, যা আজও হতবাক করে বাংলার মানুষদের। ইন্টারনেট না থাকায় একদিকে যেমন ভেঙে পড়েছিল ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা, অন্যদিকে মুখ থুবড়ে পড়েছিল ই-কমার্স, সাথে বন্ধ হয়ে গিয়েছিল অবাধ সংবাদ প্রবাহ। কেমন ছিল সেই অন্ধকারের দিনগুলো, জানাচ্ছেন বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়। 2024-এর জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যখন রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, তখন নাগরিকদের অন্ধকারে রাখতে কয়েক দফায় বন্ধ করা হয় সারা দেশের ইন্টারনেট সেবা। রংপুরে আবু সাইদের মৃত্যুতে পুরো জাতি রাজপথে গর্জে ওঠে। এরপর 17 জুলাই আংশিক আর 18 জুলাই বিকেল থেকে রাত 9টার মধ্যে দেশ জুড়ে বন্ধ করে দেয়া হয় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট, যা প্রথম ধাপে বন্ধ ছিল 28 জুলাই পর্যন্ত। মাঝে 24 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করলেও তা সীমাবদ্ধ ছিল সরকারি দপ্তরগুলোতেই। পুরো সময় বন্ধ রাখা হয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম, যা 31 জুলাই খুলে দিলেও গতি ছিল একেবারেই কম। আন্দোলন জোরালো হলে 4 আগস্ট আবারও বন্ধ করা হয় 4G নেটওয়ার্ক, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুরের পর। ইন্টারনেট বিভ্রাটের সেই দিনগুলোর কথা আজও ভোলেননি আন্দোলনকারীরা। সে সময় গ্রেপ্তার আতঙ্ক মাথায় নিয়েই কিভাবে সংগঠিত হয়েছিলেন তারা জানালেন।
মানে আমরা যদি অফলাইনে ফোন দিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যারা সার্কেল রয়েছিল আন্দোলনের সময় তাদেরকে ফোন দিলে সেগুলো পুলিশ সহজে কিন্তু লোকেশনগুলো ট্র্যাক করে আমাদেরকে করতে পারতো। তৎকালীন আমরা কিন্তু যারা ওই ইন্টারনেট বন্ধ যেদিন হয়েছিল আমরা কিন্তু অনেক ভাইকে আমরা সঠিকভাবে হাসপাতালে পৌঁছতে পারিনি, অনেককে আমরা ঠিকমতো অপারেশন করতে পারিনি, অনেকে হামলার শিকার হয়েছেন, অনেকে ধরপাকড়ের শিকার হয়েছেন। সড়কে যখন শোনা যাচ্ছিল গুলির শব্দ, ছোড়া হচ্ছিল রাবার বুলেট, টিয়ার গ্যাস, তখন বাড়িতে থাকা মায়েরা জানতে পারেননি তাদের সন্তানদের খোঁজ। অন্যদিকে ইন্টারনেট বন্ধের কারণে মুহূর্তেই থমকে গিয়েছিল দেশের ব্যাংকিং পরিষেবা, প্রবাসীদের যোগাযোগ, আমদানি রপ্তানি ও কাস্টমস প্রক্রিয়া, স্বাস্থ্য ও টেলিমেডিসিন সেবা সহ দেশের প্রায় সকল খাত। ই-ক্যাবের পরিসংখ্যান বলছে এই কয়দিনে শুধু ই-কমার্স সেক্টরে ক্ষতি হয়েছিল প্রায় 1700 কোটি টাকা। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে মাঠ পর্যায়ের গণমাধ্যম কর্মীরা। ইন্টারনেট না থাকায় একদিকে যেমন বন্ধ হয়ে যায় সংবাদের অবাধ প্রবাহ, অন্যদিকে পত্রিকা প্রকাশে সংশ্লিষ্টদের ফিরে যেতে হয়েছিল সেই 80-র দশকের সনাতনী পদ্ধতিতে। আমিও নিজেই মোটরসাইকেল টাইপ করে দুপচাচিয়া, শাহজাহানপুর, শিবগঞ্জ আমি নিজেই গাড়িটা আমি পত্রিকা পৌঁছে দিছি গ্রাহকের কাছে। আর আমরা চাই না এরকম ঘুম থেকে উঠে যেন আমরা শুনি না মানে আমাদের ইন্টারনেটটা বন্ধ হয়ে গেছে। সরকার ইন্টারনেট বন্ধ করেনি, এমনিতেই বন্ধ হয়ে গেছে। তৎকালীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর এমন বক্তব্য আজও মানুষের মনে জন্ম দেয় ক্ষোভ আর ঘৃণার। ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো এমন কলঙ্কজনক অধ্যায়ের পুনরাবৃত্তি আর কখনো না হোক এই বাংলাদেশে, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। দেখছেন দেশ জনপদ সংবাদ। নওগাঁয় অপহরণ করে হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড এবং ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় 2 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বেলা 11:30টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক মেহেদি হাসান তালুকদার এই রায় দেন। জানা যায় 2020 সালের 6 নভেম্বর নওগাঁর বদলগাছি উপজেলার খাদাইল গ্রামের নামজুল নামে এক স্কুল ছাত্রকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করেন কয়েকজন যুবক। টাকা না পেয়ে আসামিরা নাজমুলকে হত্যা করে। পরে তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় 2 আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এদিকে নওগাঁর মান্দায় 2010 সালের 15 ফেব্রুয়ারি ধর্ষণের পর মোবাইলে ভিডিও ধারণ করে রাখার অভিযোগে 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ায় স্বস্তি ফিরেছে তিস্তাপাড়ের বাসিন্দাদের মাঝে। তবে কাটেনি দুর্ভোগ। মঙ্গলবার রাত থেকে পানি বৃদ্ধি পেয়ে বুধবার সকাল থেকে তা কমতে শুরু করে। পানি কমে গেলেও মৌসুমী ফসল, কাঁচা গ্রামীণ সড়ক ও বসতবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতিবান্ধা, আদিতমারি ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী এলাকাবাসী জানিয়েছেন এবছর প্রথমবার বন্যার মুখোমুখি হতে হয়েছে। জেলা প্রশাসন 5টি উপজেলায় 40 মেট্রিক টন করে চাল বরাদ্দ দিয়েছে, যা দুর্গতদের মধ্যে বিতরণ করা হচ্ছে। হঠাৎ পানি চলে আসায় বাড়িতে অনেক মাল পানির ক্ষতি হয়েছে, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। রাস্তাঘাট, ঘর বাড়ি সবই ভেঙে গেছে। আমরা বেড়াইতে করতেছি না, বাচ্চাদেরকে খুব ক্ষতি হয়ে গেছে। বীজ রোপণ করেছি, বীজগুলো নষ্ট হয়ে গেছে। কিছু ধান রোপণ করা হয়েছে, এই ধানগুলো পলি পড়ার কারণে নষ্ট হয়ে গেছে। দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে কক্সবাজার, পটুয়াখালী, চট্টগ্রাম, কুষ্টিয়া সহ বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত আছে। কক্সবাজার সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে ঢেউ। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় টানা গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পানিতে তলিয়ে আছে আমনের বীজতলা। চট্টগ্রামে রাত থেকে বৃষ্টির দাপটে শহরের বিভিন্ন নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কুষ্টিয়াতেও গত 7 দিনের টানা বৃষ্টিতে জেলার বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গতদিন যে পরীক্ষা দিলাম তখন আমাদের হাঁটু পরিমাণ ছিল।
কুষ্টিয়া থেকে জলাবদ্ধতার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, জলাবদ্ধতায় কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, গত এক সপ্তাহ যাবৎ যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতে কিন্তু কুষ্টিয়া শহরে একেবারে চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অর্থাৎ শহরের যে অধিকাংশ গুরুত্বপূর্ণ যে সড়কগুলো সেটা কিন্তু তলিয়ে গেছে পানির নিচে। এছাড়াও বাসাবাড়ির যে নিচতলা সেগুলোই কিন্তু পানি ঢুকে গেছে। চরম ভোগান্তির মধ্যে পড়েছে জনসাধারণ। অর্থাৎ তারা দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে বাচ্চাদের স্কুল কলেজে যাওয়া থেকে শুরু করে সেগুলো কিন্তু সবকিছুই করতে হচ্ছে পানি মারিয়ে। এছাড়াও যদি আমি বলি যে কুষ্টিয়া শহরের থেকে যে নিচু এলাকাগুলা, যেমন নিচু এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। তাছাড়া সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা কৃষক, তাদের কিন্তু কৃষি যে জমির ফসল রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে গেছে পানির নিচে। অর্থাৎ এই দীর্ঘ এক সপ্তাহ ধরে কিন্তু এই ফসলগুলো পানির নিচে থাকার কারণে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে ফসলগুলো। অর্থাৎ ফসলের চরম শঙ্কা দেখা দিয়েছে, ফসল হানির শঙ্কা দেখা দিয়েছে। আর এই বিষয়ে আমি যারা কুষ্টিয়ার স্থানীয় যে বাসিন্দা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ যে দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না করার এবং ড্রেনের যে মুখগুলো সেগুলো পরিষ্কার না করার কারণেই কিন্তু শহর জুড়ে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। তারা বলছে যত দ্রুত সম্ভব এই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার যদি না হয় তবে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়বেন তারা এবং আরো ভোগান্তিতে পড়তে হবে তাদের। কুষ্টিয়া শহরের বিভিন্ন যে নিচু এলাকাগুলো রয়েছে, যে গলিগুলো রয়েছে, প্রত্যেকটা গলি এবং প্রত্যেকটা সড়কই কিন্তু এখন পানির নিচে। অর্থাৎ পানিবন্দী হয়ে পড়েছে এক কথায় বলা যায় কুষ্টিয়া শহরের পুরা বাসিন্দারাই। তারা বলছে যদি এই দুর্ভোগ না কমানো যায়, ড্রেনেজ ব্যবস্থাগুলো যদি সংস্কার না করা যায় তাহলে কিন্তু তাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু আরো বাড়বে। এছাড়া আমি যদি আপনাকে একটু বলি যে নদী পাড়ের এলাকা কুষ্টিয়ার কিন্তু শহরের 19টি ওয়ার্ড রয়েছে। এই 19টি ওয়ার্ডের 13, 14, 15 নম্বর ওয়ার্ডগুলো কিন্তু নদী কেন্দ্রিক এলাকা। এই এলাকাগুলো কিন্তু অধিকাংশই ডুবে গেছে। অর্থাৎ এখন প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু পানিবন্দী রয়েছে মানুষ। তাদের এই পানিবন্দী অবস্থায় কিন্তু নিত্য প্রয়োজনীয় যে যাবতীয় কাজগুলো তাদের সারতে হচ্ছে। এ বিষয়ে আমি যারা কুষ্টিয়া পৌরসভার পৌর কর্তৃপক্ষ রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। পৌর কর্তৃপক্ষের যেটি দাবি যে আসলে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তারা বলছে যে এই জলাবদ্ধতা নিরসনে আসলে তাদেরকে আবার নতুন করে ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা করতে হবে। তারপরে এই যে পানিবন্দী যে জলাবদ্ধতার যে সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু দুর্ভোগ লাঘব হবে। এই ছিল জলাবদ্ধতা নিয়ে কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। ন্যান্সি। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। দেখছেন দেশ জনপদ সংবাদ। চট্টগ্রামের হাটহাজারী থানার আলোচিত আরিফ হত্যা মামলার প্রধান আসামি মহিউদ্দিন শিবলু বাচ্চা ওরফে ভাইজানকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার খবর পেয়ে র্যাব 7-এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার সেঞ্চুরি ওয়েডিং ফটোগ্রাফি দোকানের আশপাশে অভিযান চালিয়ে শিবলুকে গ্রেফতার করে। তিনি হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকার বাসিন্দা। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দিনাজপুরে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি গতিশীলতা আনতে দুদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। বুধবার বিকেল 3:30টায় হিলি সীমান্তের বাংলাদেশ অংশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি গতিশীলতা আনতে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে ভারতীয় সহকারী হাই কমিশনার সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ চেয়ে গাজীপুরে মানববন্ধন করেছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 10:30টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা সহ সদরের বিভিন্ন স্থানে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি করে উপজেলার অন্তত 180টি কিন্ডারগার্টেন স্কুল। এতে অংশ নেয় প্রায় 1.5 লাখ মানুষ। এ সময় বক্তারা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সমান সুযোগের দাবি জানান। 17 জুলাইয়ের পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র জারির মাধ্যমে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও সুযোগ রাখার দাবি তাদের। তাদের থেকে আমাদের মেধা আছে,
কাজেরও মেধা আছে, সবাই দিতে পারবে। বৃত্তি পরীক্ষা সবার জন্য, বৃত্তি সবাই দিতে পারবে। সরকারি স্কুল কেন শুধু 2024 সালে বৈষম্যের জন্য আন্দোলন করা হয়েছিল, কিন্তু এখন 2025 সালে এসে বৈষম্য কমে। দেশ জুড়ে গ্রাহকদের অভাবনীয় সাড়া ও জমকালো আয়োজনে শেষ হলো দারাজের লাকি 7.7 ক্যাম্পেইন জ্যাকপটে অংশ নিয়ে রিভো ই-বাইক জিতেছেন 2 ক্রেতা। বৃহস্পতিবার রাজধানীর রামপুরায় রিভো বাংলাদেশের ফ্ল্যাগশিপ শোরুমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 7 থেকে 15 জুলাই পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে ডেটল পণ্য সহ সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডার করার শর্তে এই পুরস্কার জিতেন তারা। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার AHM হাসিনুল কুদ্দুস, ডিরেক্টর অফ জেনারেল অপারেশনস সুমাইয়া রহমান, কমার্শিয়াল ডিরেক্টর কামরুল হাসান এবং রিভো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জামালপুর সীমান্তে ঐতিহাসিক পাথরের চর খেলার মাঠে চলছে ফুটবল টুর্নামেন্ট। খেলা দেখতে ভিড় করেছেন কয়েক হাজার দর্শক। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, খেলা ঘিরে উন্মাদনা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, জামালপুরের এই মুহূর্তে রয়েছি যে স্থানটিতে, সেটি হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাথরের চর মাঠ, এবং এই মাঠটিতে আসলে ফুটবলের প্রতি যে মানুষের ভালোবাসা এবং ফুটবল যে জনপ্রিয় একটি খেলা, সেটি কিন্তু এই মাঠটিতে না আসলে বোঝাই যাবে না। যদি আমি আপনাদের একটু দেখাই তাহলে দেখবেন যে মূলত প্রচুর পরিমাণে দর্শক কিন্তু আজকে এই খেলা দেখার জন্য এই স্থানে উপস্থিত হয়েছে। এবং আমি যদি আপনাদের বলে দেই যে মূলত এটি হচ্ছে আজকে এই যে খেলাটি হচ্ছে সেটির সেমিফাইনাল খেলা। তবে এই খেলা দেখতে আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে জনপ্রিয় যারা রয়েছে, অর্থাৎ খেলা দেখতে যারা ভক্ত রয়েছে, তারা কিন্তু খেলা দেখতে এসেছেন। এবং আজকের যে এই খেলা দেখতে যারা এসেছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাইবো। মূলত যে এই খেলাটি যে যারা দেখতে এসেছে তাদের সাথে একটু কথা বলতে, এই যে খেলা চলছে, আসলে আপনারা একজন সচেতন নাগরিক হিসাবে এই খেলাটিকে কেমন ভাবে দেখছেন? আমরা এই ফুটবল খেলাটা খুব দারুণ ভাবে উপভোগ করতেছি, এবং এখানে যারা খেলাটা আয়োজন করেছে, সভাপতি সহসভাপতি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আরো 2 দিন এখানে খেলা উপভোগ করেছি, কিন্তু আজকে যে লোক হয়েছে অসংখ্য এই খেলা দেখার জন্য। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার টাপুরচর একাদশ এবং জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার একাদশ এখানে খেলা খেলতেছে। উভয় পক্ষে খুব ভালো খেলা উপহার দিচ্ছে, নৈপুণ্য খেলা দেখাবে। এখানে উপস্থিত হয়েছেন আপনাদের আর অন্যান্য নেতৃবৃন্দ। জি, আসলে এই যে শুনছিলেন যে আসলে যারা খেলা দেখতে এসেছে তারা কিন্তু বলছে যে এখানে যে পরিমাণে মানুষ এসেছে এবং যে পরিমাণে খেলা দেখার জন্য ভক্তরা এসেছে, আমরা একটু কথা বলবো যে আয়োজক কমিটি যারা রয়েছে, এই যে খেলা চলছে এই খেলাটি পরবর্তীতে আপনারা আরো চালাবেন কিনা, এবং এই খেলা আয়োজনে আপনাদের কেমন লাগছে আয়োজক হিসেবে? অবশ্যই ভালো লাগতেছে। আমি এর পরিচিতিটা দিতে চাই ফুটবল টুর্নামেন্টের। এটা পরবর্তীতে আমরা আরো একটা খেলা ছাড়বো ইনশাল্লাহ। আমাদের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এই ফুটবল খেলাটা এত জনপ্রিয়, বিশেষ করে আমাদের পাথরচরের এই গ্রাউন্ডে। আমরা আশা করি ইনশাল্লাহ ভালো খেলা উপহার দিবে প্লেয়ার। যে এই যে আসলে শুনছিলেন যে আজকের এই খেলা দেখতে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু আজকে এই খেলা দেখতে এসেছে, এবং পরবর্তীতে এমন খেলা আয়োজন করুক দর্শকদের এমন প্রত্যাশা। এই ছিল জামালপুরের পাথরের চর থেকে ফুটবল খেলার সর্বশেষ খবর। হৃদয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। ফেনীতে কলেজ ছাত্র মাসুম হত্যা মামলায় 221 জনের বিরুদ্ধে চার্জশিট। সরাসরি নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও নিজাম হাজারীর নাম। ঘোষণাপত্র জাতীয় সনদের দাবিতে শাহবাগ অবরোধ। জুলাই যোদ্ধাদের সারা দেশে বিএনপির মার্চ ফর জাস্টিস কর্মসূচি। আজই দ্বিতীয় পর্যায়ে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। পঞ্চগড়ে আবারও 17 জনকে পুশির। নওগাঁ সীমান্ত দিয়ে 10 জনকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ। বাড়াচ্ছে উদ্বেগ। এবং সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। দমকা ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা।
এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে। কার বাড়ছে ভাই? আপ ধ্যান জানতাম না।